হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস এম কনস্ট্রাকশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বছরের শেষের দিকে আমি একটা ভিডিও বানাচ্ছি 2025-এর শেষের দিকে। 2026-এর সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা, বছরের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। এবং একটি ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে ভিডিও তথ্য জানাচ্ছি, যে গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে কংক্রিট মশলা, মানে কংক্রিট ঢালাইয়ের মশলার সম্পর্কিত কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যাবাউট কংক্রিট। আমি কয়েকটা পয়েন্ট ধরে ধরে আমি তুলে ধরেছি খাতাতে, সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম পয়েন্ট আমি যেটা বলবো, যে গ্রেড অফ কংক্রিট অর্থাৎ যে আমরা যে মশলাগুলো ঢালছি তার রেশিও সেটা কী রকম কী হবে, সেটা গ্রেড অফ কংক্রিটের উপর নির্ভর করছে। এখানে যেমন কয়েকটা গ্রেডের আমি উল্লেখ করেছি, M5, M7.5, M10, M15, M20, M25। এখানে এম বলতে মিক্স বোঝায়, অর্থাৎ এম হচ্ছে মিক্স, হ্যাঁ, কংক্রিটের মিক্স। আর আমার যেটা 5 বা 7.5, 10 বা 15 বা 20 বা 25, এইগুলো যেগুলো বুঝাচ্ছি সেগুলো হচ্ছে যেমন M25 যদি ধরি, এম এর হচ্ছে এটা মিক্স, আর 20 হচ্ছে এর হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ, মানে কংক্রিটের ক্যারেক্টারিস্টিক্স কম্প্রেসিভ স্ট্রেংথ, সেটা হচ্ছে 28 দিনে কতটা তার স্ট্রেংথ আসবে, সেটাই আমরা এটা বোঝায় কি M20, মানে 20 আমার কিলোমিটার পার মিলিমিটার স্কোয়ার, এর একটা রেজাল্ট আসে, সেই রেজাল্টটাই আমার এখানে উল্লেখ করা হয়। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে M5-এর জন্য তার রেশিও হচ্ছে 1:5:10, 1:5:10। M7.5-এর জন্য 1:4:8। M10 হচ্ছে 1:3:6। M15 হচ্ছে 1:2:4। M20 হচ্ছে 1:1.5:3। M25 1:1:2। অর্থাৎ এখানে এই 1:1.5:3, এটা মানে কি, এটা 1 ভাগ সিমেন্ট, 5 ভাগ হচ্ছে স্যান্ড বালি এবং 10 ভাগ হচ্ছে পাথর। নর্মালি আমরা M5 থেকে M15 পর্যন্ত আমরা কংক্রিটের এই রেশিওটাকে আমরা ইউজ করি নর্মালি পিসিসি হিসেবে, প্লেন সিমেন্ট কংক্রিট হিসেবে ইউজ করি। এবং তারপরে M20, M25 এগুলোকে আমরা আরসিসি, মানে অর্থাৎ রিএনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিটে আমরা ইউজ করি। অর্থাৎ এইগুলো আমরা দুটো আমরা পার্টে ভাগ করতে পারি। নর্মালি আমরা পিসিসি হিসেবে এইটাকে ইউজ করতে পারি, বা বলতে পারি প্লেন সিমেন্ট কংক্রিট যেটা বলছি, লিন কংক্রিট হিসেবে ইউজ করতে পারি। আর এটা আরসিসি হিসেবে ব্যবহার করতে পারি, যেখানে আমার রড ঢালাইয়ের কাজে ইউজ হচ্ছে, সেই সব জায়গাতে আমরা এই M20, M25 ইউজ করতে পারি। নর্মালি আমরা ছোটোখাটো যে বাড়িগুলো আমরা করি বা মাইনর ওয়ার্কের ক্ষেত্রে, সেক্ষেত্রে M20 এই গ্রেড, অর্থাৎ 1 ভাগ সিমেন্ট, 1.5 ভাগ বালি এবং 3 ভাগ পাথর, এই দিয়েই আমরা করে থাকি। তো এই হচ্ছে একটা আমাদের তথ্য, এটা জানানো দরকার প্রত্যেকটা মানুষের, যারা আমরা বাড়িঘর করছি তাদের প্রত্যেকেরই জানা দরকার। পয়েন্ট 2-তে আমরা বলবো যে আমরা কংক্রিট যখন মশলা আমরা রেশিও যখন ঠিক করে নিলাম, আমরা ধরুন M20-তে আমরা ভাগ করে M20-তে আমরা কাস্টিং করব, অর্থাৎ 1 ভাগ সিমেন্ট, 1.5 ভাগ বালি এবং 3 ভাগ পাথর, সেই রেশিওটা আমি যখন করব, তখন আমরাকে ব্যাচিং, অর্থাৎ কীভাবে করব সেটাকে আমরাকে দেখতে হবে। পরের যে নেক্সট পয়েন্ট আসবে সেটা হচ্ছে ব্যাচিং। অর্থাৎ ব্যাচিং বলতে কি, কন্ট্রোলিং দ্য কোয়ান্টিটি অফ ইচ মেটেরিয়াল রিকোয়ার্ড ফর মেকিং কংক্রিট মিক্স ইন ইচ ব্যাচ। অর্থাৎ আমার যে মেটেরিয়ালগুলোর যে আমি মিক্স করে আমি যখন একটা কংক্রিট তৈরি করছি, তার যে কন্ট্রোলিং কোয়ান্টিটি, মানে কতটা পরিমাণ আমি ঢালবো, সিমেন্ট দেবো, কতটা পরিমাণ বালি দেবো, কতটা পাথর দেবো, সেইটার যে নির্ধারণ করার, সেইটার যে রেশিওটা নির্ধারণ করাটাই হচ্ছে, এবং তার ঠিকঠাক রেশিও মেনটেন করাটাই হচ্ছে ব্যাচিং। এবং এই ব্যাচিংকে দুইটা ভাগে বলতে পারি, যে একটা ভলিউম ব্যাচিং, একটা ওয়েট ব্যাচিং। অর্থাৎ ভলিউম ব্যাচিং বলতে অর্থাৎ কি, যেটা সাধারণত স্মল জব মাধ্যমে, এটা ছোটোখাটো কাজের জন্য এই ভলিউম ব্যাচটা আমরা মাধ্যমে আমরা করে থাকি। অর্থাৎ একটা ভলিউমের মাধ্যমে আমরা সেইটাকে নির্ধারণ করে থাকি, রেশিওটাকে নির্ধারণ করি। অর্থাৎ 1 ভাগ আমি সিমেন্ট দিচ্ছি, সেটা হচ্ছে 1 টিন, যদি 1 টিনের দিক দিয়ে ধরি, 1 টিন সিমেন্ট দিলাম, 1.5 টিন হচ্ছে আমি পাথর দিলাম, 3 টিন হচ্ছে আমি 1.5 টিন সিমেন্ট স্যান্ড বা বালি দিলাম, এবং 3 টিন বালি পাথর দিলাম। তো সেক্ষেত্রে আমার এটাকে ভলিউম ব্যাচ হচ্ছে। অর্থাৎ ভলিউমের মাধ্যমে আমাকে এটা রেশিওটাকে আমি করে রেশিওটাকে দিয়ে, ওই রেশিওর মাধ্যমে দিয়ে আমরা ওই কংক্রিটটাকে মশলা তৈরি করতে। অর্থাৎ এটাকে নর্মালি গেজ বক্স ইউজ করা হয়, যেটা গেজ বক্স ইউজ করা হয় মেজারিং করার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে ওয়েট ব্যাচিং, যেটা হচ্ছে ফর অল ইম্পর্টেন্ট ওয়ার্ক মেজার বাই ওয়েটের মাধ্যমে আমরা এইটাকে করে থাকি। এবং এই ওয়েটের মাধ্যমে যখন জলটাও দিচ্ছি, সেই জলটাও কিন্তু আমরা লিটার
বা লিটারে আমরা বা কেজিতে আমরা ইউজ করতে পারি ওই মেশিনের মাধ্যমে। সেটা হচ্ছে ওয়েট ব্যাচিং। তো অর্থাৎ দুটো ব্যাচিংয়ের মাধ্যমে করতে পারি, ওই ভলিউম ব্যাচিং এবং ওয়েট ব্যাচিং। নর্মালি আমরা যে বাড়িঘরগুলো করছি সেগুলো আমরা যে বানাই, যখন আমরা ঢালাই দেখতে পাই যে এরকম একটা মেশিনের মাধ্যমে, মিক্সার মেশিনের ছোটো হান্ডাগুলোতে আমরা হাঁড়ি মানে যেটা মধ্যে হপারগুলোতে যে দিচ্ছি, অর্থাৎ তখন আমরা ধামা হিসাবে দিই। একটা ধামা সিমেন্ট দিলাম, 1.5 খানা ধামা বালি দিলাম এবং 3 খানা ধামা পাথর দিলাম, সেটা মিক্সিং করে আমরা ওই তখন কংক্রিটটা তৈরি করছি, মশলাটা তৈরি করছি, সেটা ভলিউম ব্যাচিং মাধ্যমে আমরা করে থাকি। তো এই হচ্ছে একটা পয়েন্ট, এটা আমরা জানা দরকার আপনাদের। 3 নম্বর পয়েন্টে যেটা বলবো, মিক্সিং আমরা কীভাবে মিক্সিং করছি, সেই মিক্সিং জিনিসটা কি। কংক্রিট যখন মিক্সিং করছি সেটা হচ্ছে, কংক্রিট মিক্সিং করার উদ্দেশ্য হলো সেটা কংক্রিট মিক্সিং যেমন হোমোজেনাস হয়, ইউনিফর্ম হয় এবং কনসিস্টেন্সি অফ কংক্রিট অর্থাৎ হোমোজেনাস, ইউনিফর্ম, কনসিস্টেন্সি, মানে কংক্রিটটা যখন মশলাটা তৈরি করছি এই 3টে জিনিসই আমাকে দেখতে হবে এবং তার ওয়ার্কেবিলিটি দেখতে হবে, তার ওয়ার্কেবিলিটি ঠিকঠাক আছে কিনা, কাজ করার মতন আছে কিনা, সেইগুলো দেখেই কিন্তু আমাকে মিক্সিংটা তৈরি করতে হবে। পরের পয়েন্ট বলছি যে অ্যাজ পার IS 456 বলছে মিক্সিং টাইম অ্যাটলিস্ট 2 মিনিট ধরে আমার যেমন অ্যাটলিস্ট 2 মিনিট যেমন মিক্সিং টাইম হয়, সেটা মেশিনের মাধ্যমে ঘুরিয়েই হোক, যেটা হপারটা ঘুরেছি মেশিনের মাধ্যমে, সেটা আমার অ্যাটলিস্ট 2 মিনিট হয়। 2 মিনিটের আগে বা বেশি করা উচিত না। 2 মিনিটের আগে আমরা করে দিই কি, 30 সেকেন্ড ঘুরালাম বা 50 সেকেন্ড ঘুরালাম, 1 মিনিটও হলো না, সেটা আমি ফেলে দিলাম, তার মানে কি, ওই মশলাটা ঠিকঠাক মিক্সিং হলো না। তার মানে এই জন্যই কী হয়, অনেক সময় দেখা যায় যে বালি, পাথর, সিমেন্ট সব কিছু রেশিও ঠিকঠাক দেওয়ার সত্ত্বেও আমার কিন্তু মশলাটা ঠিকঠাক মানে ইউনিফর্মলি বা হোমোজিনিয়াস অথবা কনসিস্টেন্সি এগুলো হয় না। এগুলো না হওয়ার জন্য ওই কংক্রিটের ওই জায়গাগুলোতে মশলা যেখানে ফেলছি সেখানে দেখালো হানিকম দেখা দিচ্ছে বা কংক্রিটের সেগ্রেগেশন দেখা যাচ্ছে, কংক্রিটের মশলা মানে বালি, পাথর, সিমেন্টের মিশ্রণটা ঠিকঠাক মানে হলো না। মানে একটা কংক্রিটে যে একটা কংক্রিটে যে ভাবটা থাকে, যে জন্য যেই কংক্রিটটা যে আমরা ঠিকঠাক তার কী বলে উপাদানটা মিশানোর পর যে হোমোজিনিয়াস ব্যাপারটা আসবে বা ইউনিফর্মিটি আসবে, সেটা কিন্তু আসে না। এটা দেখতে হবে, লক্ষ্য রাখা উচিত। আমরা যখন বাড়ি বানাচ্ছেন বা যখন আমরা ঢালাই করছেন, তখন দেখবেন যে হাঁড়িটা যে মানে মেশিনের যে হাঁড়িটা বা মেশিনের যে ওই যেটা হপার বলছি, সেটা যেমন ঠিকঠাক করে ঘুরে বা ঠিক টাইম মতো ঘুরে। আপনাকে দেখতে হবে না যে 2 মিনিটই ঘুরছে কিনা, কিন্তু আপনাকে দেখতে হবে যে কাছাকাছি টাইমটা ঘুরছে কিনা, এটা একটা দেখতে হবে। তারপরে একটা পয়েন্ট, নেক্সট পয়েন্ট, যে 20 নম্বরস রিভলিউশন পার মিনিট, অর্থাৎ 20 বার যেমন আমার ওই পার মিনিটে ঘোরে সেরকমভাবে দেখতে হবে। অর্থাৎ পার মিনিটে যদি 20 বার হয়, তাহলে 40 বার আমার ঘুরতে হবে হিসাব মতো, তাহলে সেইটা আপনাকে কাউন্ট করে দেখে নিতে পারেন। অর্থাৎ এই জিনিসটাকে আপনাকে দেখে নিতে হতে হবে পার মিনিটে কতবার ঘুরছে, বা মিনিটে যেমন 20 বার ঘোরে সেইটা একটা দেখে নিতে হবে। মেশিনটা লোড দেওয়ার পর আপনাকে তাই দেখে নিতে হবে, চেক করে নিতে হবে। যখন আপনি কাজ করছেন সেটা একটু মেশিন যারা নিয়ে আসছেন তাদের সঙ্গে একটু কথা বলে দেখে নেবেন যে আমার মেশিনটা ঠিকঠাক আছে কিনা বা এরকম ঘুরছে কিনা। তারপরে বলছি মিক্সিং টাইম ইনক্রিজড আপ টু 2 মিনিট। যদি মিক্সিং টাইম 2 মিনিট পর্যন্ত আমরা যদি বৃদ্ধি পান মানে বাড়ানো যায় 2 মিনিট পর্যন্ত, তাহলে কম্প্রেসিভ স্ট্রেংথ, অর্থাৎ তার কম্প্রেসিভ স্ট্রেংথ কংক্রিটের কিন্তু স্ট্রেংথটা বেড়ে যাবে। যদি সেটা প্রলংড মিক্স হয় বা অনেক মানে ঘুরেই যাচ্ছে 2 মিনিটের জায়গায় 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট হয়ে গেল, ঘুরেই যাচ্ছে, তাহলে কিন্তু তার লস অফ স্ট্রেংথ অ্যান্ড উইক ওয়ার্কেবিলিটি দুটোই লস হয়ে যাবে। অর্থাৎ তার শক্তিও কমে যাবে, ওয়ার্কেবিলিটি, অর্থাৎ কাজ করা যাবে না। দেখা যাবে তখন সেগ্রেগেশন হয়ে যাচ্ছে, মশলাটা যখন দিচ্ছি তখন হার্স, অর্থাৎ মশলাটার তার মধ্যে কোনো রসকস থাকছে না, মশলাটা ইউনিফর্মলি থাকছে না, এইটাও হয়ে যেত, তার স্ট্রেংথ কমে যাচ্ছে, মানে বেশি ঘুরিয়ে দিলেও কিন্তু সমস্যা। তারপরে একটা পয়েন্ট বলছে হ্যান্ড মিক্সিং, অর্থাৎ হাতে যখন মিক্সিং করে আমরা যখন ঢালছি তখন তার মধ্যে আমাকে দেখতো 10% এক্সট্রা সিমেন্ট অ্যাড করা উচিত। মানে আমি যদি মেশিনে না করে যদি হ্যান্ড মিক্সিং করি, 10% এক্সট্রা সিমেন্ট যেটা আমার আছে, অর্থাৎ আমি যদি M20 যদি আমি কংক্রিট ঢালি দিয়ে 1 ভাগ সিমেন্ট দিচ্ছিলাম, সেখানে সে যে যতটা দিচ্ছিলাম তার থেকেও 1 ব্যাগের সিমেন্ট যদি মাখাতাম তাহলে তার 10%, অর্থাৎ 50 কেজি হিসাবে যদি আমি সিমেন্ট আমার বস্তাতে থাকছে, হ্যাঁ, তার 10% আমাকে আরও অ্যাড করতে হবে সেই হিসেবে। অর্থাৎ আমাকে 10% অ্যাড করলে আমার হয়তো 5 কেজি আবার আমাকে অ্যাড করতে হবে, 55 কেজি আমাকে সিমেন্ট দিতে হবে বস্তার হিসেবে, মানে কেজির হিসেবে সেটা আমাকে দেখে নিতে হবে যে আমার মিক্সিংটা কী হচ্ছে, হ্যান্ড মিক্সিং হচ্ছে না মেশিনের মাধ্যমে হচ্ছে, এটা দেখে নিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা যারা এক্সাম দেয় তাদের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং যারা জানে না বা কাজ করাচ্ছে তাদেরকেও জানা দরকার 10% এক্সট্রা সিমেন্ট অ্যাড করতে হবে, একটু বেশি সিমেন্ট দিতে হয়। 4 নম্বর পয়েন্টে যেটা
যেটা আমি বলবো যে প্লেসিং যখন করছেন অ্যাজ পার আইএস 456 ম্যাক্সিমাম পারমিসিবল ফ্রি ফল অফ কংক্রিট যেটা বলছি ইস 1.5 মিটার, অর্থাৎ ফ্রি ফল যেটা আমরা যখন কংক্রিটটা মাথার উপর থেকে হেডে নিয়ে গিয়ে আমি ফেলে দিচ্ছি একটা জায়গাতে, মাথার মধ্যে মাথায় করে নিয়ে যাচ্ছে মিস্ত্রি বা লেবাররা নিয়ে গিয়ে ফেলে দিচ্ছে, সেটা হাইটটা যেমন 1.5 মিটারের বেশি না হয়। 1.5 মিটার বেশি হয়ে গেলেই তাহলে কিন্তু তার সেগ্রিগেশন হবে, কংক্রিটটার মধ্যে তার পাথর বালি সব আলাদা আলাদা হয়ে যাবে, কোনো রকমভাবে কারোর সঙ্গে কারো বন্ডিং থাকবে না। যেটা কিন্তু আইএস কোড আমাকে উল্লেখ করে বলেই দিয়েছে যে অ্যাজ পার 456 ম্যাক্সিমাম পারমিসিবল লিমিট, যেটা বলছে লিমিট সেটা হচ্ছে ফ্রি ফলের কংক্রিটের 1.5, তার বেশি হওয়া উচিত না, তার নিচে করতে হবে। অর্থাৎ আমি 1 মিটার বা অর্থাৎ 3 ফিট যদি বলি 3 ফিটের উপরে আমি না যাই ভালো, এটুকু আমাকে দেখতে হবে, তা নাহলে কংক্রিটের মশলাগুলো সেগ্রিগেশন হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা আমার আজকে ছোট্ট একটা ভিডিও, যে আমার চ্যানেলের মাধ্যমে যেটা আপনাদের বললাম যে গ্রেড অফ কংক্রিট কীভাবে মানে কতগুলো রেশিও তো হয়ে থাকে, ব্যাচিং কী কোনভাবে আমরা করতে পারি, ভলিউম ব্যাচিং, ওয়েট ব্যাচিং, পয়েন্ট 3 নম্বর পয়েন্ট আমরা বলছি মিক্সিং, কীভাবে মিক্সিং আমরা করবো, কত রকম ভাবে আমরা কত মিনিট ধরে আমরা করতে পারি, কত সময় ধরে মিক্সিং করতে পারি, বেশি মিক্সিং করলে কী হবে, কম মিক্সিং করলে কী হবে, তার একটা ব্যাপার বললাম, এবং কতটা ফ্রি ফল মানে আমরা রাখবো সেটা আমরা বললাম যে 1.5 মিটার পর্যন্ত একটা ফ্রি ফল রাখলাম, যে অ্যাজ পার কোড হিসেবে আইএস 456/2000। তো এই হলো আমরা ভিডিওর মূল বক্তব্য, কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানার জন্য আজকে এই ভিডিও বানালাম। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। তো আবারও বলি যে নতুন বছরে সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। ধন্যবাদ।